हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी पारमिता आमार चैनेले आबार एकटा नतून भिडियोते तोमादेर स्वागत। आजकेर पर्वे थाकबे आमार घुरते जाওয়ার लिस्टे थाका एबं आमार जीवने करा प्रथम जंगल साफारी अर्थात बेंगल साफारिर गल्प। ताई भिडियोटा स्किप ना करे शेष अब्दि देखार अनुरोध रइल। ताहले चलो आर देरी ना करे भिडियोटा शुरू करा जाक। সেই দিন আমাদের বাড়ি থেকে প্রথম গন্তব্য ছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর সেখান থেকে রাত্রি 10:15 12343 দার্জিলিং মেল ধরে আমরা রওনা দিয়েছিলাম এনজিপির উদ্দেশ্যে। রাত্রের ট্রেন, তাই ট্রেনে উঠেই নিজেদের বিছানা গুছিয়ে আমরা চলে যাই ঘুমের দেশে। পরের দিন ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি দুই ধারে সারি সারি চায়ের বাগান, আর তখনই মন জানান দিল যে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি। যাই নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে এনজিপি পৌঁছে আমাদের আগের থেকে বলে রাখা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। উত্তরবঙ্গ আসার যে এক্সাইটমেন্ট তা প্রত্যেকবারের মতো এইবারেও ঠিক সমান পরিমাণই ছিল। সমতলের ভ্যাপসা গরম থেকে বাঁচতে এবং ক্ষণিকের জন্য কিছুদিন এই পাহাড়ের শীতল বাতাস ও মনোমুগ্ধকর পরিবেশের ছোঁয়া পেতেই বারবার ছুটে আসা এই উত্তরবঙ্গে। সেই দিন শিলিগুড়ি হয়ে সেবক রোড ধরে NH10 হয়ে আমরা পৌঁছেছিলাম কালিম্পং। কিন্তু এইখানে রয়েছে গল্পের টুইস্ট। ড্রাইভার দাদা হঠাৎই আমায় বলল, বেঙ্গল সাফারি করবেন? আর বেশ আমার এই উড়ন্ত মন তাতে 90 ডিগ্রি ঘাড় নেড়ে বলল, নিশ্চয়ই করব। আমার ঘুরতে যাওয়ার লিস্টে অনেকদিন ধরেই এটা পড়েছিল, আর এইভাবে যে হঠাৎ করে পূরণ হবে তা ভাবিনি। এই আমরা প্রবেশ করলাম বেঙ্গল সাফারির ভেতর। এইটা সেবক রোডের ওপরেই পড়ে। শিলিগুড়ি থেকে টোটো বা অটো নিয়ে তোমরা সহজেই এই স্পটে চলে যেতে পারবে। আমাদের সাথে গাড়ি ছিল, তাই আমাদের 50 টাকা পার্কিংও দিতে হয়েছিল। এইখানে অনেক রকমের সাফারি হয়ে থাকে, আমি স্ক্রিনে তার ডিটেলস দিয়ে রাখলাম। আমরা করেছিলাম গ্র্যান্ড সাফারি, যেটি ছিল 400 টাকা প্রতি জন করে। আমরা স্পটে গিয়ে অফলাইনে টিকিট কেটেছিলাম, তোমরা অনলাইনেও কেটে নিয়ে যেতে পারো। অবশেষে শুরু হলো আমাদের বাসে চেপে জঙ্গল সাফারি। 1 ঘন্টার এই সাফারিটা করে আমি যেটুকু এক্সপিরিয়েন্স করলাম তাতে মনে হলো এখানে যে সকল প্রাণী রয়েছে, যেমন সিংহ, ভাল্লুক, চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, সবই যেন ট্রেনিং দেওয়া। বিভিন্ন সেক্টরে ভাগ করা রয়েছে এবং এদের দেখে একটুও হিংস্র বলে মনে হলো না। তাই ডুয়ার্স বা অন্যান্য যে কোনো ন্যাশনাল পার্কের সাফারির থেকে এটা বেশ আলাদা। ওপেন জিপ সাফারি আর এই বাসের ভেতর থেকে মোটা কাঁচের মধ্যে দিয়ে করা সাফারি কিন্তু দুটো ভিন্ন প্রকৃতির। তোমরা চাইলে জয় রাইডও করতে পারো, সেক্ষেত্রে টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। এমনকি 50 টাকা প্রতি জনের বিনিময়ে শুধু চিড়িয়াখানাটাও ঘুরে দেখতে পারো। যাই হোক, এক এক করে আমরা প্রবেশ করছিলাম বিভিন্ন সেক্টরে। চলো আগামী কিছু মিনিট আমাদের সাথে তোমরাও এই সাফারিটা উপভোগ করো, আর যাদের পছন্দ নয় তারা স্কিপ করে যেতে পারো। তবে হ্যাঁ, লাস্টে কিন্তু রয়েছে একটা টুইস্ট।
আমরা প্রবেশ করছি আমাদের এই সাফারির মেন পার্টে, যেটি হলো বেঙ্গল টাইগার সাফারি। পুরো সাফারির মধ্যে লাস্টের এই পার্টটা আমার কাছে সবথেকে মেমোরেবল একটি পার্ট। কলকাতার আলিপুর জুতে ছোটবেলা থেকে অনেকবার বাঘ দেখার সুযোগ হলেও সেটা ছিল কাঁচের ভেতর থেকে, তবে এইবার এত কাছ থেকে বাঘ দেখার সৌভাগ্য হবে তা ভাবিনি। আমাদের বাসের সাথে সাথে বাঘ হাঁটছে, একদম বাসের সামনে চলে আসছে। এই দেখে মনে হলো হ্যাঁ সত্যি পয়সা ওসুল সাফারি। আমি তাই সাজেস্ট করব ফার্স্ট স্লটে সাফারিটা সিলেক্ট করতে, কারণ এতে অ্যানিমাল সাইটিংয়ের চান্স অনেকটা বেশি থাকে। এক ঘন্টার সাফারি কমপ্লিট করিয়ে আমাদের বাস আমাদের নামিয়ে দিল তার নির্দিষ্ট জায়গায়। হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি, বেঙ্গল সাফারি। তো আমরা এবার চলে যাচ্ছি। আসলে আমরা ঘুরতে এসেছিলাম কালিম্পং, সেখান থেকে এটা আমাদের এক্সট্রা একটা উপরি পাওনা হয়ে গেল যেটা বলতে পারো। তো চলো আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। সাফারি করে ওই পার্কের মধ্যেই আমরা আমাদের সেই দিনের ব্রেকফাস্টটি সেরে আবার রওনা দিয়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে সেবকের দুই ধারের জঙ্গলের মধ্যে এই রাস্তা এতটা সুন্দর আর স্মুথ যে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছেই করছিল না। একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এরপর আমরা সেবক কালীবাড়ি করোনেশন ব্রিজকে পেছনে ফেলে তিস্তা নদীকে ডান দিকে নিয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের দিকে। আমরা যাওয়ার দিন করোনেশন ব্রিজে না নামলেও ফেরার দিন সেই সুযোগটা হাতছাড়া করিনি। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে, তবে বর্ষাকালে কিন্তু এই রুটের কন্ডিশন খুব একটা ভালো থাকে না। তিস্তা মাঝে মধ্যেই তার ভয়ানক রূপ ধারণ করে, তাই ওয়েদার আপডেট দেখে সেই বুঝে প্ল্যান করাই ভালো। এই যে রেল ব্রিজটি দেখছো এটি হচ্ছে রংপুর ব্রিজ, যেটি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সিকিমকে কানেক্ট করছে। আগামী দিনে ডিরেক্ট ট্রেনে করে সিকিম পৌঁছে যাওয়া যাবে। এরপর পাহাড়ি রাস্তা, ডান দিকে তিস্তা আর সেই সঙ্গে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। আগের বছর NH10 আর তিস্তা বাজারের কাছে ঘটে যাওয়া সেই ভয়ানক বিপর্যয়ের পর তিস্তা নদী প্রায় রাস্তার লেভেলের সমান হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এখনো রাস্তার কাজ চলছে, তাই মাঝে মধ্যে NH10 বন্ধ থাকে। পাহাড়ের প্রেমে যে একবার পড়েছে আমি নিশ্চিত করে বলতে পারি সেও আমার মতো সেই প্রেম ছেড়ে বেরোতে পারেনি। তাই আমার পাহাড়ের যে কোনো জায়গার ভিডিওতে কোনো পার্টিকুলার স্পটের চেয়ে এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ভিডিও বেশি থাকে। এটি বলতে পারো কিছুটা আমি নিজের স্বার্থতেই দিই, যাতে ফিউচারে এই ভিডিওগুলি আমি নিজে দেখলে সবটা রিকল করতে পারি। তবে তোমাদের ভালো না লাগলে তোমরা প্লিজ স্কিপ করে যেতেই পারো। এই নিচের ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর আমরা সোজা চলে যাব তিস্তা বাজারের দিকে।
এখন আমরা পেরোচ্ছি তিস্তা বাজার, আর এর পরেই আসবে তিস্তা ব্রিজ। এখানে তোমরা চাইলে রিভার রাফটিং করতেই পারো, তবে আমি বলবো জীবন তো একটাই, তাই বেশি রিস্ক না নিলেও চলে, কারণ দুর্যোগের দিক থেকে তিস্তার নাম একদম টপ লিস্টে থাকে। দেখো, এত কিছুর মধ্যে বলাই হয়নি আমাদের এইবারের ডেস্টিনেশনটি কোথায়। এইবার আমরা করেছিলাম 2 নাইট 3 ডেজের কালিম্পং ট্যুর। আমরা নিজেরাই এই ট্রিপটি করেছিলাম আমাদের এক চেনা জানা ড্রাইভারের সাথে। ড্রাইভারের নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারো। কালিম্পং যাওয়ার পথে আমরা এই ভিউ পয়েন্টটা দাঁড়িয়েছি তিস্তা নদীর ভিউটা নেব বলে। কি অসাধারণ লাগছে দেখো, এইখানটা চড়া পড়ে গেছে, আর এই চারিদিকে সেই বিপর্যয় ঘটেছিল সমস্ত তার ল্যান্ডস্লাইড। এই যে বাঁ দিকের নিচের রাস্তাটা চলে যাচ্ছে সিকিমের দিকে, আর আমরা এই ওপরের রাস্তা ধরে চলে যাব কালিম্পং। আমি এই প্রথমবার কালিম্পং ভিজিট করি, তাও আবার 2 নাইট 3 ডেজের জন্য, তাই সবকিছু ডিটেলসে না দেখাতে পারলেও যতটা পারবো জায়গাটার সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এইবার কালিম্পংয়ে থাকার ঠিকানা ছিল ডেলো পার্কের কাছে। এখানে বলে দিই, ডেলো কিন্তু প্রপার কালিম্পং সিটিতে নয়, একটু অফবিট বলতেই পারো। এখন দার্জিলিং বা কালিম্পংয়ে প্রপার সিটিটা এতটাই জনবহুল হয়ে উঠেছে যে পাহাড়ের যে শান্তি নিরিবিলি ব্যাপারটাই চলে গেছে, তাই সেই শান্তিকে খুঁজে পেতে এখন এই অফবিটগুলোই ভরসা। কালিম্পংয়ের রাস্তাঘাট সম্বন্ধে বলতে গেলে আমি বলবো যে রাস্তার কন্ডিশন বেশ ভালো ছিল, তবে টার্নিংগুলো কিন্তু বেশ স্টিফ। এরপর কালিম্পংয়ের মার্কেট পেরিয়ে আমরা এগিয়ে চললাম ডেলোর দিকে। তোমরা চাইলে এই কালিম্পং মার্কেটেও হোটেল নিতে পারো। ডেলো যেহেতু অফবিট একটি জায়গা, তাই আমাদের হোমস্টেতে যাবার রাস্তাটা একটু খারাপই ছিল। যাই হোক, সেই রাস্তাকে পার করে আমরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে। আজকের পর্ব এইখানেই এন্ড করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি কালিম্পংয়ের হোমস্টে, রুম ট্যুর আর কালিম্পংয়ের সাইট সিন নিয়ে পরের পর্বে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। So loud as the hours pass, we're gonna do it.